লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে, আর বাংলার 42টা সিটের মধ্যে শ্রীরামপুর অন্যতম। সেখানে বামেদের প্রার্থী হচ্ছেন একেবারে যুব প্রার্থী বলা চলে, দীপশিতা ধর। তার সঙ্গে কথা বলবো। দিদি, এর আগে বিধানসভাতেও তুমি প্রার্থী হয়েছিলে, আবার লোকসভাতে প্রার্থী হলে, কেমন লাগছে প্রথমেই? কঠিন দায়িত্ব, বড় দায়িত্ব। তবে আমি বলবো, তুমি বলার সময় যে বললে না ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার খুব দরকার। তোমাদের মতো আরও বেশি মানুষ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ইন্ডিপেন্ডেন্টলি কোনো রাজনৈতিক দলে না হয়ে কথা বলুক। তোমাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই পুরো প্রচার পর্বে আমরা চাইবো তোমরা আরও বেশি করে আসো, কারণ আমাদের তো পেড চ্যানেলস নেই, সোশ্যাল মিডিয়াতে বুস্ট করার মতো অনেক অনেক টাকা পয়সাও নেই। ফলে তোমরা যদি নিরপেক্ষভাবে আমাদের কথা বলো, আমার মনে হয় বেশি মানুষ শুনতে পাবে। দিদি, বিধানসভাতে যে আমরা প্রথমে বললাম, বিধানসভাতেও দাঁড়িয়েছিলে, সেখানে একটা আশানুরূপ ফল আমরা দেখিনি। লোকসভাতে কি আশা করছো? না, আমাদের বিধানসভাতেও তুমি যদি নির্বাচন যদি রেজাল্ট দেখো, তাহলে আমরা দেখবো আগের বারের তুলনায় আমাদের ভোট পার্সেন্টেজ অনেকটা বেড়েছে। এবং যেটা আশার বিষয় হলো, তাহলে আমাদের তো একটা বিপুল অংশের মানুষ 2019-এর পর থেকে তারা বিজেপিতে ভোট করতে লেগেছিলেন, যে মানুষ আমাদের ভোট করতেন, সেই ভোটের অনেকটা আমরা রিকভার করতে পেরেছিলাম। আমাদের এই মুহূর্তের চ্যালেঞ্জ আরও বেশি সংখ্যক মানুষ, যে মানুষ আমাকে ছেড়ে চলে গেলেন, সেই মানুষকে আমাদের রাজনীতিতে, আমাদের ভোট ব্যাঙ্কে আবার ফিরিয়ে আনা। আমাদের মনে হয়েছে এই কিছুদিন আগেও এই অঞ্চলের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সমস্ত পঞ্চায়েত নির্বাচনে আমরা আশাতীত ফল করেছি। বেশিরভাগ জায়গায় আমরা দ্বিতীয়, কোথাও কোথাও প্রথম, এবং সমস্ত জায়গায় বিজেপি তৃতীয় হয়েছে এই ব্যাপক ভোট লুট, এই ব্যাপক চুরি ডাকাতির পরেও। ফলে আমাদের কাছে এইটা একটা পজিটিভ জিনিস, আমাদের মনে হচ্ছে একটা প্রোগ্রেস হচ্ছে, একটা প্রোগ্রেশন হচ্ছে। এবং এই লোকসভাতেও যাতে সেই মেজাজটাকে, সেই ভোটটাকে আমরা ধরে রাখতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হবে। শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি একেবারে 3 বার পরপর সাংসদ হয়েছে, তার সঙ্গে লড়াই, কতটা আত্মবিশ্বাসী তুমি? আত্মবিশ্বাসী তো এই কারণ আমরা যে রাজনীতি করি না, আমাদের রাজনীতিতে প্রতিপক্ষ, ব্যক্তি, এগুলো খুব ম্যাটার করে না। ও যদি কল্যাণ ব্যানার্জির জায়গায় অন্য কেউই হতেন, আমি তো সেই ব্যক্তিকে আর কি কাউন্টার করছি না। ব্যক্তির সঙ্গে আমার লড়াই না, তার রাজনীতির সঙ্গে লড়াই। এবং আমার রাজনীতিতে বিশ্বাস অঢেল। আমার মনে হয় আমরা যে কথা বলি, আমরা যে মানুষের জন্য লড়াই করি, আমাদের কাছে সমাধান আছে, সলিউশন আছে। মানুষের দুঃখ, যন্ত্রণার, বঞ্চনার, ক্রাইসিসের সলিউশন আছে, বাদবাকিদের কাছে নেই। ফলে যদি আমরা আমাদের কথা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি, 3 বার 4 বার 5 বার, কত রথী মহিরথী তারা হেরে গেলেন। শ্রীরামপুরে কোন বিষয়টাকে পাথেয় করে, মূল লক্ষ্যবস্তু করে প্রচার করবে দীপশিতা ধর? 3টে জিনিস। প্রাথমিকভাবে তো অফকোর্স এমপ্লয়মেন্ট। আমরা দেখেছি অনেকগুলো এখানে যে জুট মিলগুলো ছিল, জুট মিলগুলো বন্ধ হয়েছে, গরিব খেটে খাওয়া মানুষ কাজ হারিয়েছেন। একই সঙ্গে এই শহরাঞ্চলের যে শিক্ষিত বেকার যুবক, যারা চাকরি পাচ্ছেন না, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাচ্ছেন, কাউকে নিজের বাড়ি ছেড়ে বাইরে যেতে হচ্ছে, এই সমস্ত ছেলেমেয়েদের এমপ্লয়মেন্টের কথা, তাদের কর্মসংস্থানের কথা আমরা বলবো। একই সঙ্গে আমার শ্রীরামপুরের যে গ্রামাঞ্চল, যেখানে পরিযায়ী শ্রমিক বাড়ছে, আগে কৃষিকাজের সঙ্গে মানুষ যুক্ত ছিলেন, এখন কৃষিকাজ এমন একটা অ্যাগ্রেরিয়ান ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, চাষি ফসল ফলাচ্ছেন কিন্তু তার দাম পাচ্ছে না। ফলে বহু মানুষ তারা তাদের যে কাজ, তাদের যে গ্রাম, সেই গ্রাম ছেড়ে তারা মুম্বাইতে, দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হচ্ছেন। আমরা চাই সেই পলায়নটাও বন্ধ হোক। শ্রীরামপুরের মানুষ, শ্রীরামপুর একটা সমৃদ্ধশালী এলাকা, এটাকে বলে প্রি কলোনিয়াল, উপনিবেশবাদের আগে থেকে এই জনপদ তৈরি হয়েছিল। সেইখানকার মানুষকে কেন তার কর্মসংস্থানের জন্য, রুটি রুজির জন্য এরকম বিভিন্ন জায়গায় যেতে হবে? সমৃদ্ধশালী শ্রীরামপুরে মানুষ ভালো করে বেঁচে থাকুক, মানুষের কর্মসংস্থান, শিক্ষা হোক। এই নিয়ে আমি একটা প্রসঙ্গ তুলব। শ্রীরামপুর থেকে সিঙ্গুরের দূরত্ব তো খুব বেশি নয়। এই সিঙ্গুর বামফ্রন্ট সরকারের পতনের অন্যতম একটা কারণ এখানে তো বলাই চলে। তো এই সিঙ্গুরে যদি শিল্পটা আজকে হতো, শ্রীরামপুরের চেহারাটা বদলে যেত। সেটা বটেই। শিল্প হলে শুধুমাত্র সিঙ্গুর কেন, বিভিন্ন জায়গায় আমাদের যে আইডিয়া ছিল, সেখানে যদি শিল্প হতো, তাহলে বহু মানুষ, তাদের কর্মসংস্থান বাড়তো। এবং অবশ্যই যে কথা আমরা বলছি, কর্মসংস্থানের অভাবের কারণে যে ছেলে মেয়েকে তার বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য যে কথা বলে গেছিলেন, যে এখন যদি আমরা এই কাজটা না করতে পারি, লাখে লাখে আমার ছেলে মেয়ে বাইরে যাবেন। এবং সে তো ভবিষ্যৎবাণীর মতো সঠিক হয়েছে। তো যদি সত্যিকারের আমরা কর্মসংস্থান করতে পারতাম, অবশ্যই সেখানে কৃষি জমিকে আঘাত না করে, কৃষকের যে সেন্টিমেন্ট, কৃষকের যে ভালোবাসা, তার যে নির্ভরতা, সেটাকে নষ্ট না করে যদি আমরা করতে পারতাম শিল্প, আমার মনে হয় অবশ্যই অনেক মানুষ উপকৃত হতেন।
আচ্ছা, আমি একটা সম্ভাব্য দিক ধরে একটা প্রশ্ন করব। দীপশিতা ধর শ্রীরামপুরে জিতে গেল, আমরা এক্ষেত্রে আমরা এক্ষেত্রে দেখেছি বিভিন্ন এখন যে শাসক দল রয়েছে বিভিন্ন লোকসভা নির্বাচন থেকে তাদের এরকম ইয়াং ক্যান্ডিডেট বা অভিজ্ঞ ক্যান্ডিডেটরা তারা জিতে যায়, মানে ভোটের সময় তাদেরকে দেখা যায়, তারপরে আর সারা বছর দেখা যায় না, স্থানীয়রাই অভিযোগটা করে। দীপশিতা ধরের ক্ষেত্রেও কি মানে এরকম কিছু হবে? দীপশিতা ধরকে কি জেতার পর শ্রীরামপুরে দেখা যাবে? দেখা যাচ্ছে লোকসভা নির্বাচন তাকে প্রার্থী ঘোষণার পরে সে শ্রীরামপুরে একবারে মাটি আঁকড়ে ধরে চলে এসেছে, কি মানে জেতার পর কি মাটি আঁকড়ে পড়ে থাকবে? আমি তো বাসিন্দা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রেরই, আমার বাড়ি নিশ্চিন্দায়, আমার বাড়ি ডোমজুর বিধানসভা কেন্দ্রের আন্ডারে আসে এবং আমি ওইখানেই আমার স্কুল বড় হওয়া সমস্তটা। এবং এইবারের পঞ্চায়েত নির্বাচনেও আমি কাউন্টিং এজেন্ট পর্যন্ত ছিলাম। মা নির্বাচনে লড়েছেন, আমার বৌদি নির্বাচনে লড়েছেন, আমার বন্ধুরা বোনেরা ভাইয়েরা সবাই এবার বিভিন্ন জায়গায় নির্বাচন লড়েছিল এবং ওদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমি বলবো যে মানুষ জিতলেন সে মানুষকে এলাকায় দেখা গেল না, চলো এলাকায় দেখা গেল না। আমি বুঝলাম তারা খুব দিল্লি গেছিলেন, দিল্লিতে গিয়ে সংসদে খুব সওয়াল জবাব করেছেন। আমি চাইবো এটাও মানুষ একটু দেখুক, যে মানুষকে আমি সংসদে পাঠালাম সে মানুষ সংসদে শ্রীরামপুরের ঘটনা নিয়ে, শ্রীরামপুরের বঞ্চনা নিয়ে, শ্রীরামপুরের যন্ত্রণা নিয়ে কতগুলো সওয়াল করেছেন। পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্ট তো শুধুমাত্র জল কল লাইটের কথা নয়, পলিসিগত চেঞ্জেস, আমার একটা দেশ কিভাবে চলবে, তার ফিলোসফি কী হবে, তার দর্শন কী হবে সেটা নির্ধারণ করে পার্লামেন্ট। সেখানে আমার জনপ্রতিনিধিরা, শুধুমাত্র কল্যাণবাবু না, কল্যাণবাবু সহ বাকিরা, তারা কতটা কী করতে পেরেছেন। আমরা নির্বাচনে জিতি অথবা না জিতি, ভারতকে বাঁচানোর প্রশ্নে দিল্লি হোক অথবা কলকাতায় হোক আন্দোলনের মধ্যে ছিলাম। এই গত মানে 2021 থেকে আজকে 2024 পর্যন্ত এমন একটা মাসও হয়তো যায়নি যে মাসে আমরা কোনো না কোনো কারণে রাস্তায় নামিনি। ফলে আমরা তো রাস্তারই লোক, আমরা রাস্তাতেই থাকবো, জিতলেও থাকবো না জিতলেও থাকবো। বামেদের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি, লাস্ট প্রশ্ন এটা, বামেদের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে একটা শিক্ষিত মানুষদের বাম রাজনীতিতে অংশগ্রহণের আধিক্য বেশি, এবং এক্ষেত্রে সংসদীয় রাজনীতিতে আমরা জানি যে একটা শিক্ষিত ব্যক্তি সে আইনের বিষয়ে সে সংসদে গিয়ে সঠিকভাবে তুলে ধরতে পারবে তার এলাকার প্রশ্ন। এই বিষয়ে আমরা যদি দীপশিতা ধরকে, এটা বরাবরই এসেছে যে দীপশিতা ধর কতটা যোগ্য, সাধারণ মানুষও বারবার বলেছে। এই নিয়ে তোমার কেমন লাগে যখন সবাই বলে যে দীপশিতা ধর? কাছে না শিক্ষার পরিভাষাটা আমার ডিগ্রি না, তুমি সেভাবে দেখতে গেলে তো কল্যাণ ব্যানার্জিও শিক্ষিত মানুষ, তিনি আইনজীবী, অথচ তিনি কি তার এলাকার যে শিক্ষিত বেকার যুবক তার জন্য কিছু করলেন? ফলে শিক্ষাটা শুধুমাত্র না ডিগ্রি দিয়ে হয় না, শিক্ষাটা চেতনা থেকে হয়। আমি বই পড়লাম, অনেক ইতিহাস পড়লাম, বিজ্ঞান পড়লাম, ভূগোল পড়লাম, অথচ আমার পাশের ছেলেটা বা মেয়েটা তার টিফিন বক্সে খাবার আছে কি নেই সেটা দেখার প্রয়োজন আমি মনে করলাম না, সে শিক্ষার কোনো গুরুত্ব নেই। আমাদের এসএফআইতে এটা শেখানো হয়। এসএফআই করার প্রাথমিক শর্ত হলো এটাই, তুমি যে ক্লাসে বসবে তুমি তোমার আশেপাশে দেখবে তোমার পাশের ছেলেটার টিফিন বক্সে খাবার আছে কি নেই, যদি না থাকে তোমার খাবার ভাগ করে দেওয়াটা এসএফআই হওয়া তোমার প্রাথমিক শর্ত। আমরা চাই মানুষ যেন এই শিক্ষায় শিক্ষিত হন। এই কোভিডের সময় আমরা দেখেছি রেড ভলেন্টিয়ার, আমরা যারা তুমি বলছিলে নির্বাচনে আমরা হেরে গেছি, গোহারা হেরে গেছি, শূন্য পেয়েছি, ঠিক তো, একদম ঠিক। তারপরে আমরাই তো আবার ওই লাল গেঞ্জি পরে মানুষের কাছে পৌঁছে গেছি, অক্সিজেন নিয়ে গেছি, খাবার নিয়ে গেছি, কমিউনিটি ক্যান্টিন চলেছে। কারণ আমাদের শিক্ষাটা ওইটা, আমাদের শিক্ষাটা ওই শস্যের সুষম বন্টন, সম্পদের সুষম বন্টন, প্রত্যেক মানুষের একসাথে ভালো থাকা, মানুষ যেন সেই শিক্ষায় শিক্ষিত হন এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের কথা, জনগণের কথা বলতে পারেন। একটা বিষয়, নির্বাচনী বন্ড তালিকাটা প্রকাশ করেছে অবশেষে, এবং যে টাকার পরিমাণটা দেখা যাচ্ছে, কি বলবে এই নিয়ে? যত কালা ধন, যত ব্ল্যাক মানি নরেন্দ্র মোদীরা বলেছিলেন, সমস্ত ব্ল্যাক মানি ফিরে এসছে। অনলি ডিফারেন্সই সেগুলো আমাদের কাছে ফিরে আসেনি, আমাদের ব্যাংকে 15 লাখ টাকা হয়ে ফিরে আসেনি, ওই ইলেকটোরাল বন্ড হয়ে সেগুলো তৃণমূল বিজেপির কাছে গেছে। কত কোটি টাকা বলো তো, কত কোটি টাকা? 500 কোটি টাকার ভ্যালুয়েশনের একটা কোম্পানি সে 6000 কোটি টাকা ইলেকটোরাল বন্ড কিনছে, কোথা থেকে আসে টাকা? এর উৎস কি? এখন তো ধরা পড়েছে, এখন তো লেজে গোবরে অবস্থা হবে। যাবে না, কারণ ইডি তো জানে, ইডির মাথার ওপর যারা বসে আছেন তারা সবাই জানেন। তুমি যদি ইডি সিবিআই এর কনভিকশন রেট দেখো, ইটস মানে নেক্সট টু নাল, কনভিকশনই হয় না। বিভিন্ন লোককে জেলে পড়ে তাকে ভয় দেখায়, পার্টি বদলালে ভালো, নাহলে সে জেলের মধ্যে থাকে, তাকে সাজা দেয় না। যে কোম্পানিগুলোর নাম সামনে আসছে, বেশ কিছু কোম্পানির কিন্তু অলরেডি ইডির নজরে ছিল, কিন্তু এখনও তাদের ওপর কোনো কিছু তারা করেনি, এখনও কোথাও আমরা শুনি তাদেরকে জেলে ঢোকানো হয়েছে। বরং আমরা দেখলাম যে সিরাম কোম্পানি যারা এই ভ্যাকসিন তৈরি করলেন, তারা একটা মোটা অঙ্কের টাকা বিজেপিকে দিয়েছেন। বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, কোনো একটা কোম্পানি, যে কোম্পানি বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছেন, তারা একটা বড় বরাত পেয়েছেন গুজরাটে এই পেট্রোলিয়ামের। ফলে এই যে আমাকে কতটা বোকা বানিয়ে, আমাকে চোখের সামনে কখনো মন্দির দেখিয়ে, কখনো মসজিদ দেখিয়ে, কখনো সিএ দেখিয়ে আমার ভোটটা নিয়ে নিচ্ছে।
আর আমার টাকায়, গরিবের টাকায় তারা আরও বেশি ফুলে ফেপে উঠছেন, তাদের টাকায় বিজেপি চলছে। এই 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 পলিটিক্সের, এই রাজনীতির বন্ধ হওয়া উচিত। এটাই তো প্রশ্ন, সাধারণ মানুষ কি এটা বুঝবে? সেই দায়িত্ব আমাদের মানুষের কাছে পৌঁছানো। এ কথা তুমি বলতে পারো হয়তো আজকে বুঝবে না, হতেই পারে, যতদিন না বুঝবে ততদিন আমরা বলবো এর তো কোনো শেষ নেই। আমি ওই উদাহরণ সবসময় দিই, যে সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন বিধবা বিবাহ করতে হবে, কতজন মানুষ মানছিলেন? মানেননি তো, কিন্তু উনি ওনার সঠিক পথটা ছাড়েননি, আমরা সঠিক পথ ছাড়বো না।